হ্যাঁ, এবার হ্যাঁ, হলো রেকর্ডিং স্টার্টেড। এবার ওকে ওকে চালু হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডি এবং পেজ সকল বন্ধু বান্ধব, সাকিবিয়ান, জিতিয়ান এবং আমার ভাই ব্রাদার সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্টুডিওতে বা আমার অতিথি হিসেবে এমন একজন ব্যক্তি এসেছেন যাকে দুই বাংলার সবাই চেনে এবং খুব জনপ্রিয়, আমার খুব প্রিয় দিদি ভাই, ওপার বাংলার জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন, এমনকি সে আমাদের দেশের সমান জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। তিনি আর কেউ নন, আমাদের কৌশালী দিদি। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্লিজ তুমি কিছু বলে শুরু করো। তোমার সকল চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমার প্রণাম এবং সালাম জানাই। আজকে এই যে সুইট এত সুন্দর একটা ইন্ট্রোডাকশনটা দিল, এটা আজকে সম্ভবই হতো না যদি আপনারা না থাকতেন। মানে যে সকল দর্শকেরা এখন ভিডিওটা দেখছেন, যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, ইনফ্যাক্ট সুইটকে যেভাবে সাপোর্ট করছেন, আপনারা যদি না থাকতেন আজকে আমাদেরকে কেউ চিনতো না। তাই সবার প্রথমে ইন্টারভিউটা শুরুতে আমি সকলকে প্রণাম জানাতে চাই এবং সালাম জানাতে চাই, আর সুইটকে অনেক ধন্যবাদ দিতে চাই যে সুইট আজকে আমার ইন্টারভিউটা নিচ্ছে এবং আমার খুব ভালো লাগছে। সুইট, কি কি প্রশ্নর বান আমি এখন খেতে চলেছি, একটুখানি দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এতদিন আমাদের দিদি ভাই আমাদের অনেক বাংলা ছবির এবং অনেক মানুষের ইন্টারভিউ নিয়েছে, অনেক কষ্ট করেছে, আমি দেখছি সবাই আমার দিদি ভাইকে অনেকেই নেগেটিভ পজিটিভ কমেন্টস এর মাধ্যমে ভাসিয়ে দিয়েছে ভক্তরা। আজকে সেই দিদি ভাই লাইফ স্টাইল নিয়ে আমরা একটু জানবো। তাদের লাইফ নিয়ে কেউ হয়তো জানতে চায় না, তাদের শুধু আমরা তাদের মাধ্যমে আমরা নিউজ পাই, তো তাদের নিউজ আমরা কেউ করি না। আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে আমি তাদের নিয়ে কিছু করব এবং আমার প্রয়াসে দিদি ভাইকে পাশে পেয়েছি। আমার প্রশ্ন থাকবে, সিনেমাও থাকবে, বাট সিনেমার বাইরে থাকবে তোমাদের ব্যক্তি জীবন নিয়ে। তাই প্রশ্ন শুরু করতে পারি দিদি? নিশ্চয়ই। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি তো একজন ইউটিউবার এবং একজন গৃহিণী, তো দুটো সামলাও কিভাবে প্রথমত? দুটো সামলানো ইটস ভেরি ডিফিকাল্ট। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্রেডিটটা দেব আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার ফ্যামিলি মেম্বার্সদের। আমি যখন ধরো সকাল থেকে উঠে আমার প্রথম কাজ থাকেই আগে চ্যানেলের জন্য মিনিমাম 3 থেকে 4টে ভিডিও তৈরি করা, আর সেটা তৈরি করতে করতে আমার প্রত্যেক দিন প্রায় সকাল 10টা 10:30 বেজে যায়। আর প্রত্যেকটা দিনের কাজ আগে শুরু থেকে সকালটাতেই বেশি থাকে। তো সেই দিকটা আমার শাশুড়ি মা প্রথমত সামলান। তারপরেও আমি যখন যখন খুব ভারী ভারী ধরো কিছু কাজ, লাইক রান্না, তারপর বাসন মাজা, তো সেগুলো করতে করতেও যখন কোনো এমার্জেন্সি আপডেট চলে আসে, আমি আমার শাশুড়ি মাকে বলি যে তুমি একটু সামলাও, আমাকে এক্ষুনি যেতে হবে। তো আমার শাশুড়ি মা তখনই হালটা ধরে নেন। তো এই বেসিক্যালি না আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা দিয়ে আমি এই কাজটা চালাতে পারছি। এবং এটার সঙ্গে সঙ্গে নিজের অবশ্যই কিছু টাইম অ্যাডজাস্টমেন্ট তো থেকেই থাকে। সেটা আমি এবং আমার হাজব্যান্ড আমরা বুঝে শুনে, ও যখন একটু রেস্ট নেয় তখন আমি জেগে কাজ করি, আবার আমি যখন একটু রেস্ট নিয়ে নিই তখন ও জেগে কাজ করে। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দুটো দিকই চালাচ্ছি আর কি। এটা ডিফিকাল্ট, আচ্ছা বাট আচ্ছা, আমরা খুব মজা করে করি। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে আমার দাদা ভাই এবং তার পরিবার তোমাকে পূর্ণ সাপোর্ট দিয়ে আসতেছে। আচ্ছা, আমি নিশ্চয়ই। যতটুকু জানি তুমি খুব ভালো গান গাও, বা দাদা ভাইও খুব ভালো গান গায়, এবং তোমাদের চ্যানেলটা প্রথমে মিউজিকের সাথে জড়িত ছিল। তো তোমাদের চ্যানেলটা কত সাল থেকে তোমার ক্রিয়েট করেছো? আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস যখন থেকে চালু হয়েছে তখন তোমার সঙ্গে আমার দাদার পরিচয়ই ছিল না। না না, এটা ইনফ্যাক্ট আমি একটা ওটা মজার ঘটনা কত সাল বলি। থেকে তোমরা এই যাত্রাটা শুরু করেছো চ্যানেলটা? আমাদের আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস যখন খোলা হয়েছিল তখন তোমার সঙ্গে আমার দাদার পরিচয়ই ছিল না। ইনফ্যাক্ট তোমার সঙ্গে যে আমার দাদার পরিচয় সেটাও কিন্তু শরৎ মিউজিক বেঞ্চেস এর মাধ্যমেই। এটা জি জি। অনেকেই জানেন না। এই চ্যানেলটা 2015 সালে ক্রিয়েট করা হয়েছিল এবং তখন থেকে মিউজিক্যাল কাজকর্মই এই চ্যানেলটাতে হতো, কেননা তখন তোমার দাদা ফুল ফ্রেজে শরৎ বাজাতো, এখন তো একটু কম বাজায় তুলনায়। তো তখন মিউজিক্যাল চ্যানেল ছিল। তারপরে যখন তোমার দাদার সঙ্গে আমার একটা পার্টিকুলার, আমাদের 15ই আগস্টে একটা দেশাত্মবোধক প্রজেক্টের মাধ্যমে আমি তোমার দাদাকে ফোন করি। তখন আমি চিনতামও না তোমার দাদাকে, যে দাদা আমি এরকম আপনার নাম্বারটা পেলাম, আপনাদের প্রজেক্টটা খুবই ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো আমি ওই জন্য সবাইকে খুব গর্ব করে বলি যে আমাদের শরৎ মিউজিক বেঞ্চার্স এর জন্যই কিন্তু আমাদের আলাপ। তো জি জি। সেইভাবেই 2015 থেকে জার্নিটা শুরু।
তারপরে আমরা ধীরে ধীরে মিউজিক্যাল কাজ, তারপর শুধু মিউজিক্যাল কাজ নয়, প্রচুর রকমের আমরা কাজ করেছি। আমরা কি করিনি বলো? এমন প্রচুর মানুষ আছেন যাদেরকে আমরা একটা অনুষ্ঠান করতাম, সেটা হচ্ছে যেখানে আমরা প্রত্যেকদিন যে মানুষেরা স্ট্রাগল করছেন বেঁচে থাকার জন্য, জীবন যোদ্ধার সন্ধানে বলে একটা অনুষ্ঠান শুরু করেছিলাম। তারপরে আমি নানান সময় নানান কমিক চরিত্র করে করে লোককে হাসিয়েছি, আবার গানও গেয়েছি, আবার মিউজিক্যাল ভিডিও এসেছে। তারপরে আমরা দীর্ঘ বেশ কয়েক বছর পার্টিকুলার বাংলার একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম বলে একটা পার্টিকুলার অনুষ্ঠান আমরা আপলোড করতাম। তারপরে সেটা বন্ধ হয়ে যায়, তারপরে করোনা চলে আসে। তখন আমরা ডিসাইড করি যে আমাদের তো চ্যানেলটা চালাতে হবে, আমরা কি করে চালাবো, কেননা সেই সময় দাঁড়িয়ে গান বাজনা এগিয়ে নিয়ে যাওয়ার মতন কোনো রাস্তা পাচ্ছি না। কারণ রুটি রোজগার হলে তবে তো গান বাজনাটা এগোবে, ফাঁকা পেটে তো গান বাজনা হয় না। তখন যেহেতু তোমার দাদা খুব সিনেমা দেখতে ভালোবাসতো, অনেস্টলি বলছি আমি বিয়ের আগে প্রচুর সিনেমা দেখার সুযোগ পেতাম না, কারণ আমি খুব ব্যস্ত থাকতাম। তো তখন তোমার দাদা বললো যে তাহলে চলো আমরা তাহলে সিনেমা নিয়ে কিছু বলি না, আমরা তো সিনেমা দেখবোই। আর তখন তো কোনো সিনেমা হল খোলা নেই, শুধু ওটিটির কন্টেন্ট। আমরা বসে বসে দেখছি, আর তারপরে আমাদের যেটা মনে হচ্ছে আমরা সেটাই শেয়ার করছি। এরকম করতে 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 ধীরে ধীরে করোনা চলে গেল, তারপরে হল খুললো, ধীরে ধীরে এপার বাংলাতেও পরিচিতি লাভ করলাম। যেহেতু আমাদের এপার বাংলায় এই ফিল্ডে মহিলা কন্টেন্ট ক্রিয়েটর খুব কম, পার্টিকুলার এই ফিল্ডটায়। এবং আমি সকলকে, মানে আমার ইন্ডাস্ট্রির সকলকে আমি প্রচুর ধন্যবাদ দেবো এই জন্য। বন্ধু বান্ধব, সিনিয়ররা, অ্যাক্টর অ্যাক্ট্রেস, ডিরেক্টরস প্রত্যেকে এত কাছের করে নিলেন যে তাদের সহযোগিতায় না খুব তাড়াতাড়ি করে গ্রো করতে পারলাম। স্পেশালি জিদ্দাকে আমি যেহেতু প্রচন্ড ভালোবাসি, এক্স্যাক্টলি জিদ্দার রাবণ থেকে আমি মূলত কাজটাকে খুব আঁকড়ে ধরে করার চেষ্টা করি। জিদ্দা কিন্তু অন্যতম একজন কাণ্ডারি আমাদের এই চ্যানেলটাকে প্রথম লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা দিদি, এক মিনিট আমাকে সময় দাও, আমি এই প্রশ্নে আসতে চাচ্ছিলাম, তুমি উত্তর দিও। সেটা আমি এখানে আসতে চাচ্ছিলাম যে হঠাৎ করে তোমরা সিদ্ধান্ত নিলে যে তোমার মুভি নিয়ে কাজ করবে, খুব ভালো। এবং তোমাকে আমিও বলেছি আমার সকল ফ্যান্সদের, বন্ধুদের, আমার দিদির সাথে পরিচয় কিন্তু জিদ্দার রাবণ মুভির পর থেকেই আমি দিদিকে চিনি। এবং প্রথম আমি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করি সেটা হচ্ছে এই দিদির চ্যানেল। এবং আমি জিদ্দার ভক্ত ছিলাম, জিদ্দার নিউজ করলে আমি তারটা দেখতাম। এবং ফার্স্ট আমার চোখে পড়ে, আজকে অনেক রিভিউয়ার বের হয়েছে, ঠিক আছে, অনেক রিভিউয়ার আছে, অনেক ভালো ভালো রিভিউয়ার আছে, পজিটিভ নেগেটিভ সবাই করে, ঠিক আছে, সবাই সবার প্রিয় হতে পারে না, কিন্তু ফার্স্ট আমার লাইফে আমি মুভি নিয়ে রিভিউ দেখা শুরু করি আমার প্রশালিদির, সেই ক্ষেত্রে তাকে চিনি। তো প্রথম জার্নি মেবি আমি ভুল না করি রাবণ মুভির মাধ্যমেই তোমাকে আমরা অনেকেই চিনতে পেরেছি। তো এই জার্নিটা কতটা কঠিন অথবা সহজ ছিল? এই মানে ফিল্ম এই ফিল্ডটাতে ঢোকার জার্নিটা বলছো? হ্যাঁ, যখন তুমি মুভির সাথে এবার তুমি বলতে পারো। এই জার্নিটাও খুব কঠিন ছিল, কারণ আমি সিনেমা কম বেশি দেখতাম, কিন্তু আমি মনে করি সবকিছু নিয়ে কথা বলতে গেলে একটা মিনিমাম যোগ্যতা দরকার। তো আমি যখন দেখতাম সবাই, মানে যারা আমাদের এখানকার খুব বড় বড় ক্রিটিক্স, তারা সিনেমার ডিপার্টমেন্টের নানান দিক নিয়ে কথা বলছেন, এবং এমন হয়তো কিছু শব্দ প্রয়োগ করছেন টেকনিক্যালি যেগুলো আমি বুঝিই না, আগে সেই সময়টার কথা বলছি। তো আমি বোঝার চেষ্টা করলাম যে আসলে এগুলো কিরকম হচ্ছে আর এগুলো কেমন করে হয়। তো তারপরে তোমার দাদা আমাকে বললো যে এগুলো কিচ্ছু তোমায় করতে হবে না, তোমার একজন দর্শক হিসেবে যেমন লাগছে মানে তেমনটাই তুমি বলো। তাই জন্যে যদি খুব লক্ষ্য করো সুইট ভাই, আমি রিভিউ এর মধ্যে এত টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা আজও করি না। আমার ঠিক যেমন লাগে আমি তেমনটাই বলি। এখানকার এই ক্যামেরাটা এই অ্যাঙ্গেল হলে ভালো হতো, ওই শটটা ওই রকম হয়েছিল, আমি এত কিছু বুঝি না। যদি বলি একটা ড্রোন শট আমি বুঝতে পারি ভাই, ওপর থেকে একদম উপর থেকে একটা সিন দেখানো হচ্ছিল, ওটা আমার ভালো লাগছিল দেখতে। তো এই জার্নিটাও খুব টাফ ছিল, আর ধীরে 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 অভ্যস্ত হতে হতে আজকে আমি বুঝতে পারি এসে দাঁড়িয়ে। এবং যেহেতু আমি দুটো সিনেমায় অভিনয়ও করে ফেলেছি, তাই জন্য আমি আজকে বুঝি। দেখা সৌভাগ্য হয় নাই, দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে বলে যে মিডিয়া সাংবাদিক এবং ইউটিউবারদের দুই রকম ভাবে প্রোডাকশন হাউসে দেখে বা বিভিন্ন প্রিমিয়ারে দেখা হয়। তুমি কি এমন ফেস করেছো প্রথম অবস্থায় বা এখনো করো? না, আমি কোনো দিন করিনি, অন গড বলছি। আমি শরৎ মিউজিক বেঞ্চের টিম
কখনো কোনোদিন কোনো হেলার মুখোমুখি পড়িনি আমরা। অনেকের কাছেই শুনি যে নাকি ইউটিউবার বলে গণিত হয় না, পরিগণিত হয় না, খুব যা যা এলো এলো না এলো না এলো এরকম বিষয় হয়। বাট আমরা আজ পর্যন্ত যত জায়গায় গিয়েছি তত জায়গায় আমাদের যোগ্য সম্মানটা পেয়েছি। এবার হ্যাঁ, যেটা মূলত হয়ে থাকে যেখান থেকে মানুষের মনটা ভাঙে, ধরো একটা ইন্টারভিউ চলছে একজন সেলিব্রিটির, বেসিক্যালি ওগুলোকে বাইট বলে। একসঙ্গে 15-18টা ক্যামেরা বা মাইক একসঙ্গে 18 জন সাংবাদিক মুখে ধরেছেন, এবার মাঝখান দিয়ে তুমি ঢুকতে গেলে তোমাকে ঠেলা মেরে সরিয়ে দিল, সেটাই কিন্তু তাদের ওই সময় কিছু করার থাকে না, কারণ সবাই এক্সক্লুসিভটা নিতে চায়। আমি ওরকম প্রচুর হয়েছে যে আমার পাশের হয়তো দেখেছি একটা ছেলেকে আমি চিনি না বা মেয়েকে, আমিও বলেছি তুমি সরে যাও, সেই সময় কিছু করার থাকে না। বাট এ বাদে কোনো প্রোডাকশন হাউস থেকে কোনো লাঞ্ছনা কিচ্ছু আমাদের আজ অব্দিও মানে কিচ্ছু ফেস করতে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, তুমি জিদ্দার থেকে শুরু করে দেবদার এমনকি সবার ইন্টারভিউ তোমার চ্যানেল দেখেছি, বর্তমানে তুমি আমাদের দেশের সুপারস্টার কাজ করতেছো এবং তার সাথে তোমার অনেক আমি স্টিল পিক দেখেছি, হয়তো সামনাসামনি আমরা ইন্টারভিউ দেখবো তোমার চ্যানেল খুব শীঘ্রই, আপনাকে থাকলাম। তো আমি কাউকে ছোট করার প্রশ্ন করছি না, কাউকে বড় করার প্রশ্ন করছি না, তোমার কাছ থেকে কমফোর্টেবল কোন হাউসের সাথে কাজ করে মনে হয়েছে? অনেকজন ইন্টারভিউ নিয়েছে, সবাই খুব ভালো, সবাই তোমাকে রিসিভ মানে করেছে, কাজ করে হয় বলতে না? আমি মানে কি তোমার একটা ধরনের হয় না যে একটা জায়গায় তুমি বেশি কমফোর্ট ফিল করছো বা তারা তোমাকে বেশি একটু মানে সুযোগ দিচ্ছে বা সম্মান দিচ্ছে, মানে কোন জায়গায় তুমি মানে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেছো কোন হাউসে? আচ্ছা, যদি আমি এখানের কথা বলি তাহলে আমি হ্যাঁ, ওটা দেবদা বলতে হবে। জিদ্দা বোথের কথা বলবো। কারণ বলি, প্রথমত জিদ্দা আমাকে খুব পছন্দ করেন, এটা আমি রিসেন্টলিও প্রমাণ পেয়েছি। এই যে এত কিছু হয়ে গেল না সোশ্যাল মিডিয়ায়, ফ্যানদের ছেড়খানি, সেদিনও হাউস থেকে আমার কাছে ফোন এসেছিল এবং আমাকে জাস্ট এটা বলা হয়েছে যে যা হচ্ছে হয়ে যাক, এগুলো কিচ্ছু আমরা বদার করি না, আমরা জানি কৌশালী স্যারকে কতটা ভালোবাসে। এবং ফোনটা কিন্তু জিদ্দার নিজেই করিয়েছিলেন, বিকজ জিদ্দার নিজে টেন্স ছিলেন যে এই মেয়েটাকে নিয়ে এরকম হচ্ছে। তো জিদ্দাকে আমি মন থেকে ভালোবাসি, জিদ্দার হাউস থেকে আমি সর্বসময় ভালো বিহেভিয়ার পেয়েছি। জিদ্দার হাউসের কথা তো বলবোই। যদি দেবদার হাউসের কথা বলি, আমি অবাক হয়ে গিয়েছিলাম বাঘা যতীনের প্রমোশনের সময়। আমরা তো ধরো শান্তিপুর থেকে আমি এবং মহারাজ গিয়েছিল চুচুড়া থেকে, তো আমরা কোথায় ফিরবো, রাতে কোথায় থাকবো, এগুলো এত কনসার্ন তো প্রোডাকশন হাউসের নয়, ন্যাচারালি আমরা দেখি না। কিন্তু দেবদা নিজে দায়িত্ব নিয়ে ওই প্রমোশন গুলো যাতে আমরা করতে পারি, নিজের পাইলট কারের পেছনে কেবলমাত্র আমার এবং মহারাজের জন্য একটা 4 হুইলার কার, তার সঙ্গে যথেষ্ট পরিমাণ ভালো ব্যবস্থাপনা, পাইলট কারের পেছনে পেছনেই আমাদের যাওয়া। ইনফ্যাক্ট আমরা যখন রাত্রি প্রায় 9টার সময় শিয়ালদা স্টেশনে নামি, তখনও পর্যন্ত খোঁজ নেওয়া যে আমরা ঠিক করে বাড়ি পৌঁছতে পারবো তো, মানে যদি আরেকটু রাত হয়ে যেত হয়তো এরকমটাও আমাকে দেবদার হাউস থেকে বলা হতো যে একটা হোটেলও বলে দিচ্ছি চলো তুমি রাত্রিবেলাটা কাটিয়ে নাও, এত রাত্রিবেলা তোমায় রাস্তায় ফিরতে হবে না। এবং এ দুটো তো বললাম ধরো প্রচন্ড ভালো বিহেভিয়ার। আর যদি বাকি বলি, এসভিএফ, উইন্ডোজ, প্রত্যেকের কাছ থেকে খুব ভালো বিহেভিয়ার পেয়েছি সব সময়। দেখো বেসিক্যালি যখন যাদের প্রজেক্ট আসে তখনই তাদের ইনভিটেশন আসে, তা বাদে তো সারা বছর কারোর সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। এটার মেসেজের মাধ্যমে একটা জিনিস আমি আমাদের দেশে অনেক ছোটখাটো ইউটিউবার যারা উঠতেছে, যারা মনে করে যে সম্ভব না, হয়তো না, দিদিকে দেখে এই দিদির এই কথাগুলো জানার একটাই উদ্দেশ্য আমার, যারা তরুণ, যারা আগ্রহী, যারা কষ্ট পাচ্ছে, মনে করতেছে যে না এই তো শেষ, আমাদের দ্বারা সম্ভব নয়, এটা হচ্ছে সংগ্রাম। আর আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, তোমাদের দেশে দুইটা সুপারস্টার আমরা সবাই জানি বর্তমানে, দুটা, দেবদা এবং জিদ্দা। আমি জিদ্দার ভক্ত, আমি এখানে আবার বলতেছি আমার লাইভেও, আমি দেবদাকে ঘৃণা করি না, দেবদাকে ট্রলও করি না, কিন্তু এই দুজনের সম্বন্ধে যেটুকু জানলাম বা আমি দেখেছি, অনেকে যারা দেখেন, এটাই বলে সুপারস্টার, এটাকে বলে স্টারডম, যে নিজের পাশাপাশি তাদের তোমাদের মানে ইউটিউবারদেরও তারা খবর রাখে নিজের কাজের পাশে, তারা না রাখলেও কিছু যায় আসতো না, তারা এটুকু না করলে কিছু ওদের ক্ষতি হতো না, কিন্তু একেই বলে হয়তো সুপারস্টার। এই জন্য তারা সবার প্রিয়, এই জন্য হয়তো তারা সবার প্রিয়। এবার আসি, ওই দেশে তো আছেই, তুমি আমাদের দেশের সাকিব ভাইকে নিয়ে বেশ কিছু কাজ করছো। তোমাদের দেশে প্রথম যে স্টেজ শো উনি করে এবং প্রথম ভিডিওটা তুমি করেছিলা, এবং যেটার মাধ্যমে বাংলাদেশের অনেক মিডিয়া চ্যানেল আছে, কিন্তু আমি দেখি ইদিকা পয়াল আর সাকিব ভাইয়ের পারফরমেন্স। তো
তুমি তাকে সামনাসামনি দেখেছো, কথাও হয়েছে আমি জানি। তো তিনি আমাদের দেশে তোমার দেশে ছিল মানে তিনটা সুপারস্টার হিসেবে তোমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং তিনজনের সাথে আমি ব্যক্তিগতভাবে জানি খুব ভালো সম্পর্ক। তিনজনের তিনটে ভালো দিক বলো, তোমার কাছে ভালো লেগেছে তোমার ব্যক্তিগতভাবে, কোনো স্টার হিসেবে না। আচ্ছা, মানে জিদ্দা, দেবদা এবং সাকিব ভাইয়া, তাই তো? হ্যাঁ, জি, তিনজনের তিনটে ভালো। আগে তিনজনের মানে তিনটে ব্যক্তি কমন হিসাবে, দিক কোনো বলি। স্টার হিসাবে হ্যাঁ, না। হুম, তিনজনের তিনটে কমন দিক বলি। তিনজনই প্রচন্ড ভালো মানুষ। আমি ভালো। তিনজনের সঙ্গে পার্সোনালি মিট করেছি। তিনজনই প্রচন্ড বড় মনের মানুষ। আমি বলতে চাই যে সুপারস্টার তো মানুষ একদিনে হয় না, একজন ভালো না, মানুষ হয়ে উঠতে হয় আগে। তো এই তিনজন যে কত ভালো মনের মানুষ আমি দেখেছি। আচ্ছা, এবার যদি তুমি বলো কে বেশি কে কম, এটা আমার জন্য উত্তর দেওয়াটা খুব না, না, ডিফিকাল্ট। এটা আমি জানতে চাচ্ছি না কি বেশি, এটা আমি প্রশ্ন করবো, কারণ কি আমি বলছি তিনজনের ভালো, মানে তুমি, আমি দেখেছি সাকিব ভাই যখন কোনো পারফরমেন্স করে একটি ভক্ত তোমাদের দেশে, সে স্টেজ থেকে লাফ দিয়ে সাকিব ভাইয়ের পা জড়ায় ধরছে। আমার খুব ভালো লেগেছে যে ওই দেশে আমাদের দেশে, এবং আমরা খুব কৃতজ্ঞ তোমাদের প্রতি, ধন্যবাদ যে তুমি ওই দেশ থেকে আমাদের দেশকে সাপোর্ট করতেছো। আমরা ভক্ত সাকিবিয়ানরা বাংলাদেশ দিয়ে তোমাদের পাশে সবসময় আছি, কিন্তু মাঝে অনেক গুজব, অনেক নেগেটিভিটি করতে তুমিও দেখতেছো সোশ্যাল মিডিয়ায়, আমি নিজেও সেটা শিকার। জিদ্দার এবং সাকিব ভাইয়ের ফ্যান বেজ নেই। তো তুমি কোনো সময় মানসিক ভাবে ভেঙে পড়েছো, বা ভেঙে পড়লে তোমাকে সেই সাপোর্টটা কে দিয়েছে শক্ত হওয়ার? আচ্ছা, আমি রিসেন্ট কি বলছে টাইমে, ওগুলো জানতে চাচ্ছি না, যেগুলো সবাই দেখেছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ বিভিন্ন হ্যাঁ, পেজে। আমি বুঝেছি তোমার প্রশ্নটা। দেখো, আমিও তো রক্ত মাংসে করা একটা মানুষ, কখনো কখনো হ্যাঁ, হ্যাঁ, আমারও মন খারাপ হয়। এবার মন রাইট। খারাপটা আমার তখন হয় আমি যখন দেখতে পাচ্ছিলাম যে এই সেই মানুষগুলো যারা রাবণের সময় বা চেঙ্গিজের সময় পৌশালী দিদি বলতে অজ্ঞান ছিল, হঠাৎ অজ্ঞান এমন ছিল। কি হয়ে গেল যে তারাই আজকে আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। এটা আমি ফিল করতে পারছিলাম যে তাদের এক্স্যাক্টলি কি হয়েছে। ঠিক আছে, তারা আসলে মেনে নিতে পারছিল না আমি সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাচ্ছি, হয়তো এটাই। মানসিকভাবে কখনো কখনো অনেকটাই ভেঙে পড়েছি, কিন্তু তার পরক্ষণেই মনে করেছি যে বড় বড় মুনি ঋষিরা বলে গিয়েছিলেন যে তুমি যখন সাকসেসের দিকে এগোবে তখন তোমাকে আটকানোর জন্য প্রচুর বাধা আসবে। তুমি বাধা পাচ্ছ মানেই তুমি সামনের দিকে এগোচ্ছ, তাই ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যাও। তাই আমি কোনো একটা দিন যদি মন খারাপ নিয়ে ঘুমোতাম, পরের দিন সকালে উঠে আমি আবার আবার আমি জার্ক পেয়ে যেতাম। এবং আমি রিসেন্ট টাইমে এই যে ট্রোলিংটা বা এই যে খারাপ অবস্থাটার সম্মুখীন হলাম, আমি সাকিবিয়ানদের কথা বলবো, আমি এরকম লয়াল ফ্যান বেস আমি বহুত কম দেখেছি সুইট। মানে আমি অন গড বলছি, আমি এত লয়াল ফ্যান বেস প্রচুর কম দেখেছি। আমি তো একটা অন্য দেশ থেকে বসে ভিডিও করি, তাদের সত্যি আমায় সাপোর্ট করার কোনো দরকার পড়ে না, কিন্তু তারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছে না ইচ অ্যান্ড এভরি ডে। এবং সব থেকে বড় কথা, অনেক সাকিবিয়ানরা কিন্তু জানে আমি এপার বাংলায় জিদ্দার ফ্যান। এটা জানার পরেও তারা কিন্তু এটা আমাকে আটকায়নি যে আপনি কেন জিদ্দাকে নিয়ে ভিডিও করছেন। আমার পয়েন্টটা এখানে, যদি তারা না আটকায় তাহলে কেন তোমরা আমায় আটকাচ্ছ? এই প্রশ্নে আমারও তোমার কাছে, তোমার মাধ্যমে আমি উত্তর তাদের দেবো আজকে। তোমার প্রশ্ন যে তুমি সাকিব খানদের নিয়ে ভিডিও করাতে, বিশেষ করে আমি এখানে ফ্যানদের দ্বন্দ্ব পাচ্ছি না, আমার লাইফটা যারা বুঝবেন, আমাকেও করা হয়েছে, আমি নিজেও হেনস্থার শিকার। তো দিদি যখন সাকিব ভাইয়ের ঘন ঘন ভিডিও দিল, দরদ মুভি বা রাজকুমার, বা এখনো আসতেছে, প্রায় আসতেছে, যখন দিদিটা কোনো আপডেট ছিল না তখন দিদি দিচ্ছিল, আমি নিজেও জিত ফ্যান ছিলাম, সাকিব ভাই করতেছিল, কিছু ওকে, কোনো সমস্যা নেই। জিত ফ্যান, ম্যাক্সিমাম জিত ফ্যানরা দিদিকে বাজে কমেন্ট করেছে, এবং আমাকেও। সেই ক্ষেত্রে দিদি তুমি তাদেরকে মেসেজ দাও যে জিৎ এবং শাকিব খান দুজনের স্টার, দুজনের ফ্যান বেড আছে। আমি এপার থেকে আমার আমি ক্লিয়ার বলে দিচ্ছি, আমি যখন জিদ্দার নিউজ করেছি, তুমি দেখেছো, তোমার চ্যানেল থেকে বেশি টেলিকাস্ট হয়েছে মানুষ ছবি, এদেশের ফ্যান বেস কার বেশি তুমি যে দেখতেছো বর্তমানে, শাকিব ভাইয়ের। তারা যদি আমাকে আটকা দিত, আমার ক্ষমতা ছিল না আমি একা বাংলাদেশে একটা ছেলে হয়ে ভারতের একটা হিরো নিউজ করতে, বা একটা হল কভার করতে, বা যেটাই বলি। সেক্ষেত্রে তোমাদের দেশ থেকে করাতে বাধা এসছে জিত ফ্যান, কিন্তু আমাদের দেশের অনেক জিত ফ্যান তোমাকে অনেক বাজে আমার করেছে। সেক্ষেত্রে দুই নায়কের ভিতরে কি সম্পর্ক, বা তারা দুই নায়ক দুজনের মধ্যে কতটা কন্ট্রোভার্সি আছে, সেটা তুমি আজকে প্রকাশ করে দাও, যে ভক্তরা
যেটা করতে চাই সেটা ঠিক নাকি দুই নায়করা ঠিক আছে? আসলে এখন একটা কথা বলবো, সেটা শুনতে খুব তেতো লাগবে। এই যে ফ্যান বেজের মধ্যে এত যুদ্ধ লাগে না, আসলে সুপারস্টারেরা না হাসেন বাড়িতে বসে বসে। আসলে তারা তো এটা ফিল করেন যে ভাই আমার কত লয়াল ফ্যান, যে তারা যুদ্ধ করছে, এটা যেমন ঠিক, তারা এটাও ভাবেন যে ভাই এটা কি চলছে, এটা কেন চলছে। আজকে যদি সাকিব ভাইয়া কলকাতায় যান, ধরো একটা হোটেলে উনি আছেন, সেখানে ডেফিনেটলি দেবদা বা জিদ্দা দেখা করতে আসবেন, কেননা পার্শ্ববর্তী দেশের সুপারস্টার। আবার এটা আমিও যদি দেখেছি। আজকে জিদ্দা কোন ছবির প্রমোশনে বাংলাদেশ যান, ঠিক সাকিব ভাইয়ার সঙ্গে তার দেখা হবে, যদি সাকিব ভাইয়া। আমি দেখেছি ছবিটা অনেক ভাইরাল আছে, অনেক ভাইরাল আছে। সাকিব খান আর জিদ্দার ছবি ভাইরাল আছে কিন্তু এটা, তাহলে তাদের কত বন্ডিং। অথচ আমরা কিছু ফ্যানরা রিভিউ করলেই গালাগালি। তো আমি এই মেসেজটি দিব, আরো কিছু প্রশ্ন যদি করবো তার আগে এই মেসেজটা দিব। আমি যখন এটা টেলিকাস্ট করবো যে দেখুন আমাদের সাকিব ভাই, আমাদের দেশের সাকিব ফ্যানরা কতটা লয়াল, কতটা মানে হার্ড, তারা আপনার কাছে দেখতে পাচ্ছেন। ঠিক আপনার যে যার পছন্দের হিরোকে ভালোবাসুন, তাদের সঙ্গে হলে গিয়ে দেখে হাউসফুল করুন। সুতরাং শুধু সোশ্যাল মিডিয়ায় নোংরামো করে নাই। আচ্ছা দিদি, এবার তোমার কাছে আর একটু ইন্টারেস্টিং করতে আসি। তুমি তো অনেক কাজ করেছো, অনেক জার্নি করেছো, অনেক দূর দূরান্ত ছুটে বেরিয়েছো, আমি দেখেছি, আমি অনেক ভিডিও দেখেছি। তো তোমার কাছে এত বছরের অভিজ্ঞতায় স্মরণীয় মুহূর্ত বা বিশেষ কোনো মুহূর্ত, যে কোনো নায়ক বেলাতে হতে পারে, থাকে না, সেটা একটা শেয়ার করলে খুশি হতাম, বা আমরা জানতে পারতাম। দুটো স্মরণীয় মুহূর্ত বলবো। হ্যাঁ হ্যাঁ, একটা একটা হচ্ছে কথা। জিদ্দা কেন্দ্রিক। আমরা রাবণের প্রমোশন করতে জিদ্দা গিয়েছিলেন মধ্যমগ্রাম, বারাসাত মধ্যমগ্রাম স্টার মলে। তখন আমি সবে সবে রাবণের ভিডিও করি জিদ্দাকে নিয়ে, আমি জানিও না তখন আমার খুব কম মানে সাবস্ক্রাইবার হচ্ছে, আমি সবে সবে করছি। হঠাৎ করে ওই অনুষ্ঠানের মধ্যে দেখবে প্রশ্নোত্তর পর্ব চলে না, কুইজ খেলায়, টি শার্ট দেবে দেবে গিফট দেবে, প্রমোশন। তা আমি একটা মাইক একজনের প্রোডাকশন হাউসের হাত থেকে মাইকটা নিয়ে আমার সুযোগ হয়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আপনি এই প্রজেক্টটা প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে কি ভাবছেন। তখন জিদ্দা আমাকে স্টেজে দাঁড়িয়ে বলেন, তোমার ভিডিও আমি দেখি, পৌশালী তোমার নাম, তোমার ভিডিও আমি দেখি, আমি তোমায় রিকল করতে পারছি, তোমার সব ভিডিও আমি দেখি, ওটা আমার ক্যারিয়ারের, ইউটিউব ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। কেননা ওই একদিনে তুমি ভাবতে পারবে না স্মিথ, আমি কত কত মানুষের কাছে পৌঁছতে পেরেছিলাম একটা কথার জন্য। এটা একটা স্মরণীয় দিন। আর একটা স্মরণীয় দিন আমি বলবো যে বেনারসে যখন সাকিব ভাইয়ার সঙ্গে দেখা হলো, সেই ভ্যানিটি ভ্যানে যখন খুবই অল্প সময়ের জন্য আমরা সুযোগ পেলাম, আমরা গেলাম, আমি এত ভালো একজন মানুষ দেখলাম যিনি এটা ফিল করেছেন যে আমরা 17-18 ঘন্টা তার আগে আমাদের কাছ থেকে জেনে নিলেন যে 18 ঘন্টা জার্নি করে আমরা এসেছি, আমরা সারা রাত গাড়িতে ছিলাম, ভোরবেলা এসে পৌঁছেছি। উনি বারবারই একটা কথা বলছেন যে তোমরা খাবার খেয়েছো তো, তোমরা খেয়েছো তো। তো আমি না দুটো মানুষকে, আমি যেহেতু এখানে দেবদার কথাও অবশ্যই বলবো, দেবদা খুব ভালো মানুষ, কিন্তু স্মরণীয় মুহূর্ত না দুটো জি আমার লাইফে, যে দুটো আমি বললাম। আর ইন ফিউচার যখনই আমার জিদ্দার সঙ্গে দেখা হবে, প্রত্যেকটা আমার কাছে স্মরণীয় মুহূর্ত হবে। যখনই সাকিব ভাইয়ার সঙ্গে দেখা হবে, সেটাও আমার স্মরণীয় মুহূর্ত হবে। কেননা আমি আমি দেখেছি যে এই মানুষ দুটো আলাদাই লেভেলের মানুষ। আচ্ছা দিদি, আর একটা কথা হলো, দুটো হিরোকে নিয়ে খুব বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি কথা হয়। জিদ্দা এবং দেবদা শুনি। আমি সাকিব ভাইকে সামনাসামনি দেখছি, তুমি জিদ্দাকে সামনাসামনি দেখছো। তো অনেক অনেকের মাঝে প্রশ্ন, অনেকে না, বর্তমানে এটাই ট্রেন্ড যে ওনারা দুজন নাই খুব মুডি বা খুবই অ্যাটিটিউড বা অহংকারী বা খুব কথা কম বলে। এটা কি আদৌ সত্য নাকি তারা ব্যক্তিগত ভাবে কতটা উদার, এটা তুমি জানিয়ে দাও। বেসিক্যালি সুপারস্টারেরা সবসময় একটা সুপারস্টারডম হোল্ড করবেন, এটা স্বাভাবিক। একজন সুপারস্টার যদি সবসময় কনস্ট্যান্ট কথা বলেন, ইন্ট্রোডাকশন করতে থাকেন, তাহলে তার কোথাও গিয়ে অরাটা নষ্ট হয়, রাইট? অবশ্যই আজকে রাইট। জিদ্দাকে বা সাকিব ভাইয়াকে যারা বলেন অহংকারী, তারা এই কারণেই অহংকারী বলেন কারণ তাদের সঙ্গে তারা কথা বলেনি। একজন জিদ্দা যখন বা সাকিব ভাই, আমি দুজনের কথাই বলছি, যখন ঢোকেন না তখন বোঝা যায় ভাই একটা সুপারস্টার ঢুকছে। তো সুপারস্টার মানে তারা তাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলেন না, সবসময় বলেন, কিন্তু সবসময় একটা বাইন্ডিংস তো মেনটেন করতে হয়।
কেউই অহংকারী নয়, দুজনেই প্রচন্ড ভালো মানুষ, কিন্তু দুজনেই দুজনের অরাটাকে মেনটেন করেন। আজকে অরাটা মেনটেন করেন বলেই কিন্তু তারা এতটা ইজি অ্যাভেলেবল নন বলেই কিন্তু আজকে দর্শকের এতটা চাহিদা। থ্যাংক ইউ দিদি এটা জানার জন্য, কারণ আমাদের কাছে এটা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে ওপার বাংলাদেশে ওপার বাংলা আমার যাওয়া আসা নাই কম, বা আমরা জানি না, কিন্তু তোমার মিশ্র ব্যক্তি মানুষ হিসেবে দেখেছো সশরীরে জিদ্দাকে, সশরীরে জিদ্দার সম্বন্ধে এটা শুনি নাই, শুনি জিদ্দা, আমি জিদ্দাকে দেখি পাবলিকের মাঝে অনেক সময় দেখি, তার কথাবার্তা শুনি, ভালো লাগে, তার ছবিও আমি দেখি। আমি কোনো সময় দেবদা জিদ্দার ভক্ত একদম হিসেবে ডিফারেন্ট একজন মানুষ। হ্যাঁ, আমি দেবদাকে নিয়েও একটু বলি, দেবদা পুরো মাটির মানুষ। মানে দেবদার সঙ্গে তুমি কথা বললে ফিল করতে পারবে এই পাশের বাড়ির ভাইটা আমার। মানে আমি যদি কোনো বিপদে পড়ে পাশের বাড়ির দাদাটাকে ডাকি না, ও দাদা বিপদে পড়েছি বাঁচাও, দেবদা দৌড়ে চলে আসবে। এটা হচ্ছে দেবদা। আসলে আমরা এটা দেখেছি, আমি যেটাকে অনেক ফলো করি ব্যক্তি মানুষ হিসেবে, অনেকটা প্রশংসা শুনেছি। আমাদের একটা ব্লগার প্রজাপতি, তার একটা ব্লগ করেছিল, ওখানে দেখেছি তিনি কতটা মাটির মানুষ, এবং হিরোরা এমনই হয়। আশা করি এমন থাকবে। আমাদের যে আর তিনটা হিরো আর্টিস্টার আছে, আমাদের দেশে একটাই, তোমার দেশে দুটা। আশা করবো এই তিনটা হিরোর মাধ্যমে আমাদের বাংলা ছবি অনেক দূর এগিয়ে যাবে। আর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি মুভি নিয়ে বা তোমার ভবিষ্যৎ চ্যানেল নিয়ে পরিকল্পনা, পরিকল্পনা? আমি চ্যানেলটাকে আরো বড় করব, আমি আরো মানুষের কাছে পৌঁছতে চাই, তার সঙ্গে সঙ্গে আমি তো গান তুমি বাজনাটাও করব। জিদ্দা এবং শাকিব খানের ফ্যান বেজের সাথে জড়িত ওতপ্রোতভাবে। তোমার চ্যানেলে সবার ফ্যান আছে, সবার, আরো না, আমি আরো স্টারদের নাম আছে, কম বেশ সবারই আছে, তবে এই তিন ব্যক্তির ফ্যান বেস বড়। তো কার ফ্যান বেস কাছ থেকে তুমি বেশি ছোট করেছে না কোনো ফ্যান বেসকে? আমি তিনজন মানে ফ্যান বেস করা জড়িত। সাকিব ভাইয়ের ফ্যান এখন তোমার সাথে আছে, জিদ্দার ফ্যানরাও তারা দেখেন, দেখি রয়্যাল ভক্ত যারা, তারা তোমাকে ফ্যানরাও ভালো কমেন্ট করে, আমাকেও করে। তাদের কাছ থেকে তুমি প্রায়োরিটি বা সম্মানটা বেশি পেয়েছো আমার মনে হয়, বা পাচ্ছ? নানান সময় নানান ফ্যান বেজের কাছ থেকে, যেমন আমি রাবণের সময় বললাম জিদ্দার ফ্যানেরা ওই ওটা তো আছেই, সাপোর্টটা না করলে। ওটা তো চেঞ্জ হয়ে গেছে, যে তুমি রাবণ করার পরে, চেঞ্জ করার পরে তোমার পোষালি দি, রাইট। আর হচ্ছে এখন থাকে না। এবার এক কথা আমি বলতে চাচ্ছি, তুমি ভারতীয় একজন রিভিউয়ার হয়ে আমাদের দেশে যখন সাকিব ভাইয়ের রিভিউ করছো, তখন বাংলাদেশ থেকে তুমি কেমন ভালোবাসা পাচ্ছ বা কেমন সম্মানটা ওকে, পাচ্ছ? ফ্যান্টাস্টিক ভালোবাসা পাচ্ছি, মানে এটা বলে বোঝাতে পারবো না, যত বলবো তত কম হবে। এত লয়ালিটি আমি অনেক কম দেখেছি। এর মাঝে তো তুমি নিজে বুঝতে পেরেছো, এর মাঝে যারা সাকিবিয়ান তারা কিন্তু ম্যাক্সিমামই জিদ্দারও ফ্যান আছে, দেবদারও ফ্যান আছে। তারা কিন্তু তোমাকে অনেকে কিন্তু সাকিব ভাইয়ের ভিডিও করার আগে থেকে তোমার চ্যানেলে ছিল। আমি যেমন আমি ছিলাম, আমার সাথে আর অনেক ছিল, কিন্তু আমি দেখতাম জিদ্দার ভক্ত হিসাবে, কেউ দেবদার ভক্ত হিসেবে দেখতাম। তুমি আজকে সাকিব ভাইয়ের ভক্ত, আজকে গতকাল দেখলাম জিদ্দার বুমেরাং নিয়েও করেছো। কোন সাকিবিয়ানদের কাছ থেকে তুমি কোনো সময় নেগেটিভ কমেন্টস পেয়েছো জিদ্দার বুমেরাং এর রিলেটিভ, বা দেবদার খাদানের রিভিউ আনার পরে কোনো না কষ্টদায়ক না 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 না, এটা কমেন্ট পেয়েছো? হয়নি। ধন্যবাদ দিদি, এটা খুব ভালো লাগলো। যে ধন্যবাদ সাকিবিয়ানরা, তোমরা যারা দিদি চ্যানেল আসো, তোমরা আমার দেশের সম্মান রেখেছো। আমি তো সব দেখতে পারি, কমেন্টস করে দিদি ভালো জানে, তাই দিদির কাছে এটা জানলাম, যদি এটা জানা ঠিক না, তারপর জানলাম। এটা কোনো ফ্যানদের সাথে কি মানে আমি কম্পেয়ার করলাম না, আমি দিদির কাছ থেকে বাংলাদেশে জানতে চাইলাম যে আমাদের দেশ থেকে কোনো সময় কোনো ফ্যানরা অসম্মান করেছে কিনা। তো বাংলাদেশে আসার ইচ্ছা আছে তোমার? ডেফিনেটলি, আমি তো রাজকুমারের সময় দিয়ে যেতাম প্রচুর। আমি তোমার এই ইন্টারভিউটার মাধ্যমে অনেক মানুষের কাছে এটা বলতে চাই যে আমি বাংলাদেশ রাজকুমারের সময় যেতাম। আমার পাসপোর্টের জন্য যে ডকুমেন্টস লাগে, একটা ডকুমেন্টসে একটু কারেকশনের বাকি, এবং পশ্চিমবাংলায় যেহেতু নির্বাচন এই যে সামনে, তো সেই কারেকশনটা হচ্ছে না, অফিসিয়ালি কাজটা বন্ধ আছে, যে কারণের জন্য আমি যেতে পারলাম না। আমি তুফানের সময়, আর কেউ আটকাতে পারছে না, আমি তুফানের গতিতে চলে যাবো বাংলাদেশ। এই প্রশ্নটা তোমার কাছে হয়তো অনেকেই করেছে, আমার কাছে এই প্রশ্নটা অনেকেই করতে থাকে দিদি, বিশ্বাস করো। আমার সাথে যত সাকিবিয়ানরা আছে বা দিদি, পৌঁছালে কবে আসবে সুপ্রিয়া জানেন, একটু জিজ্ঞেস করবেন। এত পরিমাণ আসে প্রশ্ন, তোমার কাছেও ঠিক যায়, তুমি দেখছো যতগুলো লাইভে গিয়েছো ততগুলো প্রশ্ন, এটা আমার হয়েছে, এটা কমন প্রশ্ন পড়ে গেছে, তাই আমি এটা জানা হয়ে গেল। তুফান ছবি যখন রিলিজ হোক দিদি আসতেছে, এটা আমিও অনেককে বোঝাইছি। দিদি ভিসা জটিলতা, পাসপোর্ট জটিলতার কারণে আটকায় আছে, এবং দিদি আমাদের দেশে আসবে, আমাদের দেশে একসাথে বসে আমরা মুভি দেখবো। আর বর্তমানে তোমার দেশে বুমেরাং আসতেছে আগামী মাসে, আর খাদান আসছে তার পরপরই। এখন চলতেছে মির্জা। প্লিজ যদি মির্জা সম্বন্ধে কিছু বলো,
আমরা খুব উপকৃত হতাম। মির্জা খুবই ভালো চলছে। আমি আর একটা জিনিসও বলতে চাই, মির্জার একজন প্রচন্ড ইম্পর্টেন্ট অ্যাক্টর সোহেব কবিরের ইন্টারভিউ আসছে। সাকিবিয়ানরা অবাক হয়ে যাবে সোহেব কবির কিভাবে সাকিব ভাইয়াকে চেনে এটা জানতে পেরে। আমি গতকাল তোমাকে বলছিলাম না সুইট যে আমার একটা ইন্টারভিউ নেওয়ার আছে, তো আমি সোহেব কবিরের ইন্টারভিউ নিচ্ছিলাম এবং মির্জা নিয়ে অনেক কথা বলেছি। তো আমি দর্শকদের বলবো যারা বাংলাদেশ থেকে এখন আমার ভিডিওটা দেখছেন, খুব শীঘ্রই বাংলাদেশে হয়তো মির্জা রিলিজ পাবে। আপনারা অ্যাকশন ফিল্ম দেখতে পছন্দ করেন এবং অঙ্কুশদার ফ্যান্সও আছেন অনেকে, তো মির্জা ছবিটা আপনারা দেখুন। আমার মনে হয় আপনারা একদম সাউথ ইন্ডিয়ান ছবির ফিল পাবেন, এটা আমার মনে হয়। এবং মির্জা বেশ ভালো চলছে, বেশ ভালো। আচ্ছা, বুমেরাং এ নিয়ে একটু আমরা তো এখনো তো জিদ্দার পুরো আপডেট দিই নাই, শুধু এখনো বেঙ্গলি ভার্সন। আমরা যতটুকু আইডিয়া করতে পারছি এটা প্যান ইন্ডিয়া ছবি হবে। তোমার কাছে কোন নিউজ আছে এটা এক্স্যাক্টলি মানে অ্যাকর্ডিংলি হতে পারে আমাদের এই লাইভে বলতে পারো, আমরা খুব খুশি হতাম। এক্স্যাক্টলি আমি সঠিক তথ্য জানি না এটা প্যান ইন্ডিয়া নাকি না, তবে কানাঘুষো হয়তো অনেক খবর আসে, তাতে করে আমি অনেক দিন আগে থেকেই জানতাম এটা প্যান ইন্ডিয়া ছবি। ঠিক আছে, আমরা যতটুকু জানি তোমার যত নিউজ তুমি দিয়েছো এর আগে কোনোটা মানে ফলস হয় নাই। আমি তখনই ফাইনাল নিউজ করব যেদিন আমার কানে সঠিক খবর আসবে। এই কারণে আমি এটা জানতে চাইলাম। আর আমি গতকালকে এই লাইভ মাধ্যমে বলি, গতকালকে এটা সিনেমা কমপ্লেক্সে গতকাল না পরশুদিন সরি রাজশাহীর মালিকের সাথে কথা বললাম বুমেরাংয়ের বিষয়ে। তার ইচ্ছা আছে, খুব আগ্রহ জিদ্দা যদি বাংলাদেশে আমার এই ইন্টারভিউটা দেখে জিদ্দা অনুরোধ করবো, জিদ্দা তোমার হিউজ পরিমাণ চাহিদা আছে বাংলাদেশে এবং আশা করি অঙ্কুশ যারা ভক্ত যারা অ্যাকশন ফিল্ম দেখে, এই যে মির্জা ছবি খুব শীঘ্রই বাংলাদেশে আসছে, তারা অবশ্যই দেখবে। কারণ আমাদের বাংলাদেশি মানুষ ভক্তরা কমার্শিয়াল ছবি বেশি পছন্দ করে এবং মির্জা ছবির জন্য শুভকামনা। আর বুমেরাংয়ের অপেক্ষা আমরা থাকবো। আর দিদিকে আমাদের স্বাগতম থাকলো আমাদের সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে। দিদিকে অনেক 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 ভালোবাসা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, দিদির জন্য অনেক শুভকামনা। এবং আমার সবসময় দিদির পাশে আছি, শুধু সাকিবিয়ান বলে না, দিদির যে কোনো কাজে আমরা আছি। এবং যারা লয়াল ভক্ত, যারা শিক্ষিত ভক্ত, আশা করবো তারা দিদিকে যে রেসপেক্টটা দিবে। সে একটা মেয়ে মানুষ হয়ে সংসার সামলিয়ে নিজের পরিবার পরিজন এর কাজ করার পরেও আমাদের জন্য সে নতুন নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছে। এটা কজন পারে। তো আমি কোনো রিভিউকে ছোট করছি না, দিদির মাধ্যমে আমি অনেক রিভিউয়ারদের চিনেছি। আমি নাম বলতেছি কিছু, রূপম, মহারাজ চিনেছি, কিন্তু তারা আমি মনে করি তাদের থেকেও আমি অনেক আগে থেকে আমি দিদিকে বেশি ফলো করতাম, দিদির চ্যানেলটাকে। এবং আমার আজকে ইউটিউব খোলা বা আমি রিভিউয়ার হবা, আমি রিভিউয়ার এখনো হয় নাই। আমি যতটুকু পারি দিদির দিয়ে কিন্তু, এবং শুধু দিদির কথা একটা বলবো না, তাহলে আমার দাদা ভাই রাগ করবে, আমার দিদিও রাগ করবে, মন খারাপ করবে। আমি দর্শকদের বলতে চাই বসালে দি এবং আমার দিদিও আমার এত ভালো সম্পর্ক, তারা আমাকে তুমি করে ডাকে, আমার সবচেয়ে ওটা বেশি ভালো লাগে। আমি লাইভের মাধ্যমে বলছিলাম, দাদা তুমি যখন আমাকে বলবে, তুই আমাকে দাদা প্রশ্ন করেছিল তোর কেন তুইকে ডাকি, তুই কি রাগ করিস? না দাদা আমি রাগ করি না, লাইভে করে ডাকলাম, আমি রাগ করি না, আমি খুশি হই। তুমি আমাকে তুই করে ডাকো, আমি আরো খুশি হব। এবং আমরা দুই বাংলা একে অপরের মিলেমিশে থাকবো সবসময়, ওপার বাংলা এবার বাংলা। এবং আর লাস্ট এখন সাকিব ভাইয়ের লেটেস্ট কোনো যদি আপডেট থাকে ছবি একটু জানাতে পারো দর্শকের কাছে, যেহেতু সাকিব ভাই যতটুকু জানেন উনি এখন ভারতে আছে, উনি এখন ভারতে জাস্ট আউটস্ট্যান্ডিং চলছে এবং মোটামুটি 1 মাস 10 দিন মতন শুট হবে। এবার কিছুটা অংশ কলকাতাতেও হবে, খুব ছোট একটা পোর্শন, সেটাও শোনা যাচ্ছে। তো এবার সেটা একদম হায়দ্রাবাদ চেন্নাই কমপ্লিট করে এসে কলকাতায় হবে, নাকি চেন্নাই কমপ্লিট করে কলকাতায় এসে তারপর হায়দ্রাবাদ, সেটা এখনো জানি না। তবে আমার এটাই জানা প্রশ্ন ছিল, অনেকে কানে হয়ে শুনছিলাম সাকিব ভাই গতকালকে ভারতে গিয়েছে, তোমার দেশে আছে। আমরা তুফানের অনেকের মনে ধোঁয়াশা আছে, হল মালিকদের প্রশ্ন আছে, তাদের পক্ষ থেকে জানতে চাইলাম যে তারা কনফিউজিং আছে তুফান কি আদৌ আসবে কিনা, তুফান কি আদৌ আসবে কিনা। আজকে অনেকের মনে এটা ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ তুফান অবশ্যই আসবে, তুফানের শুটিং চলতেছে। তুফান এটা কোনো ফ্যাক্ট নিউজ না, তুফান আসলে শুটিং চলতেছে। আমরা যে দিদির মাধ্যমে জানলাম, যেহেতু এটা ওপার বাংলারই ছবি প্রডিউস করছে আমাদের দেশের রায়হান রাফি। আর ওই দেশে ওপার বাংলা তোমাদের এটা কি আছে, ভ্যাঙ্গোরাইজ নাকি এখানে এসবিএফ বাংলাদেশ থেকে চরকি আর আলফা আই, টোটাল 3টে প্রোডাকশন হাউস। হ্যাঁ তারা করতেছে এবং আসবে, আপনারা কনফার্ম থাকেন। এবং ওই সময় দিদিকে যারা সাকিব ভাই অনেক পোস্ট করতেছেন আমাকে, তারা আজকে
এটা দেখলে বুঝতে পারবেন দিদি আপনাদের কাছে আসবে, অবশ্যই আসবে দিদি। অনেক ভালোবাসা তোমার জন্য রেডি হয়েছে দিদি। আমি তাই মাঝে বললাম, তুমি নিজেও দেখতে পাচ্ছ, তুমি নিজেও এগুলো দেখো, তোমার কাছে প্রশ্ন আসে এবং আমার কাছেও প্রশ্ন আসে যে সুইট ভাই দিদি কবে আসবে একটু জানবেন, আসতে আমাদের জানাবেন। আমরা দিদি আসার আগে অবশ্যই জানাবো, আমরা মিট করবো। আর আমাদের দেশে বর্তমানে রাজকুমার খুব ভালো চলতেছে। আজকেও একটা হলে যাবো ভিজিট করতে, ওখান থেকে খবর আছে। এবং তোমার দেশে মির্জা ভালো চলুক, আমাদের দেশে রাজকুমার ভালো চলুক, এক কথায় কমার্শিয়াল ছবি বেঁচে থাক। এবং তুমি বাংলা সিনেমা প্রেমীদের উদ্দেশ্যে কিছু বলো, বলে শেষ করো। বাংলা সিনেমা প্রেমী মানুষদের বলবো, আপনারা অন্য ইন্ডাস্ট্রির ছবি তো দেখবেনই, তার সঙ্গে সঙ্গে একটু বাংলা সিনেমাও দেখুন। বাংলা সিনেমার বাজেট বলিউড বা সাউথের মতন এত বাজেট নেই, কিন্তু বাংলা ছবিও কিন্তু চেষ্টা করছে। দুই বাংলার প্রডিউসার্সরাই কিন্তু আগ্রহী হচ্ছেন বড় বড় বাজেটের ছবি তৈরি করার জন্য। কাজেই আপনারা, যদি আমরা সবাই মিলে একটু এগিয়ে না আসি, তাহলে বড় বাজেটের ছবি কিন্তু তৈরি হবে না। আর দুই বাংলা ভেদাভেদ করবেন না, আমাদের দুই বাংলা আলাদা না। আমরা যদি একসঙ্গে ইন্ডাস্ট্রি গ্রো করতে পারি, তাহলেই বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন। আর আমি চাইবো না ফ্যান ওয়ার হোক, ফ্যান ওয়ার বন্ধ হোক। সকলের জায়গায় তারা তাদের সম্মানের জায়গায় আছেন। এবং আমি চলে যাওয়ার আগে বলবো যে সুইট ভাই যেভাবে সাপোর্ট করছে, মানে অনেক ভিডিও আমি যেগুলো বলি ভিডিওর মাধ্যমে যে সুইট ভাই আমাকে পাঠিয়েছে, তো সুইট ভাই নিঃস্বার্থভাবে যে কাজগুলো আমাদের জন্য করছে সেটা নিয়ে কোনো, আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না। এবং তার সঙ্গে সঙ্গে সাকিবিয়ান ভাইয়েদের বোনেদের, তারা যেভাবে সাপোর্ট করছে ওপার বাংলা থেকে এবং এপার বাংলা থেকে আমার যারা সাপোর্টাররা আছো, সবার কাছে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা রইল। সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হবে ইন্টারভিউ সেশন নিয়ে নতুন। অনেক ধন্যবাদ দিদি। আমিও লাইভটি শেষ করার আগে আমার যেখানে যেখানে পোস্ট করবো সবার উদ্দেশ্যে বলে রাখছি, আমি কোথায় কোথায় আমার ইউটিউব চ্যানেল যাবে, যারা আছো, যারা আছেন আমার ফেসবুক পেজে যাবে, আমার ফেসবুক আইডিতে যাবে এই লাইভটি, এবং বিভিন্ন সাকিবিয়ান বিদ্যান সবার কাছে যাবে। তো সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা বাংলা ছবি, আপনার ছবি দেখুন, সব ছবি দেখুন। দিদি যেভাবে বললেন, দিদি আপনাদের জন্য আপডেট আনতেছে, আমরাও আনবো এক সময়, কিন্তু আপনারা সাপোর্ট না করলে কেউ আমরা কাজ করতে পারবো না। আপনারা যদি হল ফাঁকা রাখেন, আপনারা যদি শুধু সোশ্যাল মিডিয়ায়, আমি দুই দেশের ভক্তদেরই বলতেছি, শুধু আমার বাংলাদেশের না, আমি ওপার বাংলার ভক্তদেরও বলতেছি আমার এই লাইফের মাধ্যমে, ওপার আমার বাংলাদেশেও। আপনারা ছবি দেখুন। আজকে দেখুন আমাদের সাকিব ভাইয়ের ছবি আসতে, সাকিব ভাইকে আশা লাগে না, তার প্রচার করা লাগে না, তার ছবির ট্রেলার এবং টিজার বাদেই ছবির টাকা উঠে গেছে। এটা সবাই জানে, অস্বীকার করার কিছু না, এটা বানানোর নিউজ না। এবং আমরা কোনো পেড রিভিউ দেই না। অনেকে প্রচার দিয়ে একটা কমেন্ট পেজে দেখলাম যে একটা ভদ্র মহিলা, বৃদ্ধা মহিলা কান্নাকাটি করছে, একটা বৃদ্ধা মহিলা কান্নাকাটি করছে প্রসারে দিয়ে, ওইখানে অনেকেই দেখলাম যে কমেন্টস করছে যে পেড রিভিউ, পেড না। একটা বৃদ্ধা মহিলাকে কখনো টাকা দিয়ে আমরা কাজের মধ্যে অতটা নিম্ন মানসিক কাজ আমরা বা প্রসারীরা করে না। আমরা যেটা সামনে আমার ভিডিওতে অনেক নেগেটিভ রিভিউ আছে, থাকতে পারে, কারণ ওটা পাবলিক। হলের দিকে যারা ছবি দেখে বেরোচ্ছে তাদের মতামত আমাদের নিতেই হবে। তাদের থেকে একটা ছবি ভুল থাকতে পারে, কিন্তু আপনারা না জেনে পুরো ছবি দেখলেনই না, মন গড়া একটা রিভিউ দিয়ে দিলেন, ছবি বাজে হ্যান ত্যান। আমি একাই রাজকুমার দিদি দেখছো তো কত ট্রল হয়েছে, কিন্তু বাস্তবে তুমি হয়তো হলে আসে শুনতে আমাদের বাংলা সিনেমা হলে, তাহলে বুঝতে যে গানটা আসলে হলে কত সুন্দর লাগতেছে। সুতরাং আমি এটাই বলবো, দুই বাংলা ফ্যানদেরই, আপনাদের দেবদার ভক্ত যারা আছেন, জিদ্দার ভক্ত, আমাদের সাকিব যারা আছে, আমরা যেমন ওপর বাংলাদেশ ছবি আসতে, জিদ্দার ছবি আসতে, জিদ্দার ছবি আসতে হাউসফুল করে দেখি, দিন শেষে কিন্তু আমরা 80% সাকিবিয়ানরাই দেখি। তো জিদ্দার ফ্যানদের, দেবদার ফ্যানদের আমি অনুরোধ করবো, প্লিজ দিদি করুক, মহারাজ করুক, রূপম করুক, সাকিব ভাইকে নিয়ে নিউজ, কারণ তারা মুভি নিয়ে কাজ করতেছে, তাদের কাজটাই ওটা। শুধু সাকিব খান নিয়ে না, শুধু জিদ্দাকে নিয়ে না, শুধু তারা যার যেটা পাবে তাদের পেশা ওটা। সুতরাং আপনারা মানে হ্যান্ডেল তৈরি না করে সম্মান দিয়ে রাখুন। আমরা সাকিবিয়ানরা জিদ্দাকে সাপোর্ট করবো বাংলাদেশে আসলে, ঠিক আমাদের দেশের হিরো যখন ছবি বাংলায় মুক্তি পাবে, আপনারা সাপোর্ট করবেন। এভাবে দেখুন এক সময় আবার সেই 2016 সাল 17 সাল ফিরে আসবে খুব তাড়াতাড়ি, এবং সে দিকে এগোচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। আমরা আবার আগের দিনটা দেখতে চাই, 2016-17 নবাব শিকারী, কত ভালো ভালো ছবি আমরা পেয়েছি সাকিব ভাইয়ের, এবং বাচ্চাদা ডন, বস 2, মানে কি লেভেলের ছিল সে আমরা ছবি দেখেছি, সেটা বন্ধ হয়ে গেছে। আবার সাকিব ভাইয়ের মাধ্যমে কামব্যাক করতে যাচ্ছে। এখন আমাদের প্রয়োজন
সাপোর্ট, আপনারা সবাই সাপোর্ট করুন। দিদিকে কোনো ফ্যানরা এককভাবে আঘাত করে আপনাদের হিরোকে ছোট করবেন না। আর আমার সাকিব ভাইয়ানরা যদি খারাপ কমেন্টস করে আমাদের হিরোকে ছোট করা হলো। আপনার ফ্যানরা যদি দিদিকে সাকিব ভাই নিউজ করে সেটা বাজে কমেন্টস করে তাহলে জিদ্দাকে ছোট করা হলো। তারা কিন্তু ঠিক আছে, দিদি সেই মেসেজটা ইন্টারভিউ দিয়ে দিয়েছে, দিদিকে জিদ্দা নিজে ফোন দিয়েছে, আপনাকে শুনলেন, আমিও তাহলে ভাবুন যে আপনারা কারা শুধু শুধু মারামারি করতেছেন। এগুলো বন্ধ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিদির এবং দিদির পুরো পরিবারের জন্য আমার বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, দোয়া সব থাকলো। আবার দেখা হবে যদি, কথা তো হয়। ভালো থেকো। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, ছোট ভাইটাকে, এবং এভাবে পাশে থেকো। আমিও পাশে আছি। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।